আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমি রনি স্যার, টিউটর শ্রমের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি পরিসংখ্যানের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেন্দ্রীয় প্রবণতা। অষ্টম, নবম এবং দশম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীর অবশ্যই কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। আমি চেষ্টা করব তোমাদেরকে কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে খুব ভালো একটা ধারণা প্রদান করার জন্য। প্রথমে আমি কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা দিয়ে শুরু করছি। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে ঝুঁকে পড়ার প্রবণতাই হলো কেন্দ্রীয় প্রবণতা। অর্থাৎ উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়াকে আমরা কেন্দ্রীয় প্রবণতা বলছি। কেমন? আমি তোমাদেরকে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। ধরো তুমি কোনো একজন শ্রমিককে তার দৈনিক মজুরি সম্পর্কে জানতে চাইলে। ওই শ্রমিক বেশিরভাগ দিনগুলোতে যে মজুরি পায় সেই মজুরির কথাই আসলে তোমাকে বলবে। মূলত সে তোমাকে যে মজুরির কথা বলবে সেটা আসলে তার মজুরির হার বা গড়। অর্থাৎ বেশিরভাগ দিনগুলোতে সে যে মজুরি পায় সেটাই তোমাকে জানাবে। একজন শ্রমিক বেশিরভাগ দিনগুলোতে যে মজুরি পায় সেই মজুরিটা হয়তো সব দিনের মজুরির সমান হয় না। সে তোমাকে যে মজুরির কথা বলবে সেই মজুরিটা আসলে বেশিরভাগ দিনগুলোতে যে মজুরি পায় সেই মজুরির কাছাকাছি হবে, নতুবা সমান হবে। এভাবে তথ্য সারিকে মধ্যক মান দ্বারা উপস্থাপন করার প্রবণতা বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। মধ্যক মান দ্বারা তথ্য সারিকে উপস্থাপন করাই হলো আসলে কেন্দ্রীয় প্রবণতা। অষ্টম, নবম এবং দশম শ্রেণীতে তিন ধরনের কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে। কি কি? এক নম্বর হলো গড়, দুই নম্বর মধ্য এবং তিন নম্বর হলো প্রচুরক। এই তিনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সম্পর্কে তোমাদেরকে অষ্টম, নবম এবং দশম শ্রেণীতে ধারণা দেওয়া হয়েছে। আমি আরো একটা উদাহরণের মাধ্যমে কেন্দ্রীয় প্রবণতাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। ধরো তুমি যেই শ্রমিককে তার মজুরির কথা জিজ্ঞেস করেছিলে তার সাপ্তাহিক মজুরির একটা উপাত্ত আমি এখানে উপস্থাপন করছি। দেখো 500, 400, 500, 450, 500, 350, 400। এগুলো হলো ওই শ্রমিকের সাপ্তাহিক দৈনিক মজুরি। অর্থাৎ প্রতি সপ্তাহে সে প্রতিদিনকার যে মজুরি পায় সেই মজুরিকে আমি এখানে উপস্থাপন করলাম। আমি এই মজুরিকে একটু মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখছি। প্রথমে হলো আমার 350, এরপর আসে 400, 400, 500, 500, 500, 500। এখন তুমি ওই শ্রমিককে যদি দৈনিক মজুরির কথা জিজ্ঞেস করো, সে তোমাকে এই বেশিরভাগ দিনগুলোতে সপ্তাহে কিন্তু 4 দিন সে 500 টাকা করে মজুরি পায়। বেশিরভাগ দিনগুলোতে যে মজুরি পায় সেই মজুরির কথাই তোমাকে বলবে। ওই মজুরিটা কিন্তু আসলে আমি যদি এগুলো সবগুলোকে যোগ করে 7 দিয়ে ভাগ করি তাহলে যে গড়টা পাবো সেই গড়টা দেখবে এই 500 এর আশেপাশেই থাকবে, সামান্য কম বেশি হবে। সেটা কোনো ফ্যাক্টর নয়। সে বেশিরভাগ দিনগুলোতে যে মজুরি পায় সেই মজুরিটাই আসলে তোমাকে বলে, গড়ে তোমাকে ওই মজুরির কথাই আসলে বলে। এবার আসো, তাহলে গড়টা আমরা আসলে কিভাবে নির্ণয় করি? গড় নির্ণয় করি আসলে সপ্তাহে যে মজুরি পেল সেই মজুরিগুলোকে একসাথে যোগ করে ওই 7 দিয়ে ভাগ করলেই হয়ে যায়। ক্লিয়ার? এখন আমি যদি বলি তাহলে মধ্যক কি জিনিস? মধ্যক হচ্ছে একদম মাঝখান বরাবর যে মানটা। একটু খেয়াল করো, এখানে মাঝখানে যে ভ্যালুটা সেটা হচ্ছে 500। অর্থাৎ কেন্দ্রীয় মান দ্বারা উপস্থাপন করা, কেন্দ্রীয় মান দ্বারা তথ্য সারিকে উপস্থাপন করাই হচ্ছে মধ্যক। এখানে কেন্দ্রীয় মান হচ্ছে 500। তোমাকে শ্রমিক ওই 500 টাকার কথাই বলে, অর্থাৎ বেশিরভাগ দিনগুলোতে যে মজুরি পায় সেই মজুরি সম্পর্কে তোমাকে বলে। এবার আসো, যদি বলে প্রচুরক, প্রচুরক কোনটা?
কোনো তথ্য সারিতে যে উপাত্তগুলো থাকে সেখানের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বার যে উপাত্তটা থাকে সেটাই হচ্ছে তোমার প্রচুরক, যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকে। এখানে 500 আছে 4 বার, সবচেয়ে বেশি সংখ্যক বারই আছে 500, তাহলে প্রচুরক হবে কত? 500। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে তোমরা কিছুটা হলেও ধারণা পেয়েছো। আজকে আমরা কিভাবে কোনো একটা তথ্য সারি বা কোনো উপাত্ত তোমাদেরকে দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে গড় নির্ণয় করতে হয় সেই ব্যাপারটা জানবো, এবং ধাপে ধাপে মধ্যক ও প্রচুরক সম্পর্কে আমি ভিডিও লেকচারের মাধ্যমে তোমাদেরকে মধ্যক প্রচুরক নির্ণয় করা শিখিয়ে দেব। ধরো তোমাকে 10 জন শ্রমিকের দৈনিক মজুরি সম্পর্কে একটা তথ্য দেওয়া আছে বা উপাত্ত দেওয়া আছে, সেখান থেকে তোমাকে গড় নির্ণয় করতে হবে। তুমি কিভাবে গড় নির্ণয় করবে? এতক্ষণে অনেকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কিভাবে গড় নির্ণয় করতে হবে। খুব সহজ পদ্ধতি যেটা, সেটা হচ্ছে শ্রমিকের দৈনিক মজুরিকে যোগ করে 10 দিয়ে ভাগ করে দিলে খুব সহজে গড় পাওয়া যায়। অর্থাৎ দৈনিক মজুরির যোগফল ডিভাইডেড বাই শ্রমিকের সংখ্যা, ভাগ করলেই চলে আসবে দৈনিক মজুরির গড়। তো এভাবে তো গড় নির্ণয় করা যায়। আরো একভাবে আমরা গড় নির্ণয় করতে পারি, অর্থাৎ সারণী তৈরির মাধ্যমেও গড় নির্ণয় করা যায়। সেটা কিভাবে? আসো সেটা একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমাদেরকে যে উপাত্ত দেওয়া আছে সেই উপাত্তকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে আমরা সাজিয়ে নেব। কিভাবে? মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে। কি পাচ্ছি? প্রথমে 300, 300, তারপরে হলো 325, তারপরে আছে 400, না 350, 350, 400, 400, তারপরে আছে তোমার 450, তারপরে আছে 500, তারপরে আছে 550, 4, 5, 6, আর একটা আছে আমরা হয়তো বেশি 500 আছে 2 বার, 500, 550 আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখলাম। এবার আমরা আসো সারণীটা তৈরি করি। প্রথমে হচ্ছে দৈনিক মজুরি। দৈনিক মজুরিকে আমরা xi দ্বারা নোট করলাম। তারপরে আসো গণসংখ্যাকে আমরা fi দ্বারা চিহ্নিত করলাম। এরপরে আসো fi ইনটু xi। ক্লিয়ার? আমরা একটা সারণী তৈরি করে নিলাম। এবার আসো দৈনিক মজুরি 300, 300 কয়বার আছে? 2 বার, তাহলে গণসংখ্যা হবে 2। আর এখানে আছে fi xi, 300 ইনটু 2 হচ্ছে 600। এবার আসো 325 কয়বার আছে? একবারই, তাহলে 325 ইনটু 1 হচ্ছে 325। এরপরে আসো 350 আছে একবার, তাহলে 350, 400 আছে 2 বার, তাহলে হচ্ছে 800, 450 আছে একবার, তাহলে 450 ইনটু 1 450, 500 আছে 2 বার, তাহলে হবে 1000। এরপরে আসো 550 আছে একবার, তাহলে হবে 550 ইনটু 1 550। এবার গণসংখ্যা আমরা n ইকুয়াল টু কত পাই? n ইকুয়াল টু পাই 10, যোগ করে তোমরা দেখো 10। এরপরে এখানে আসো মোট আমরা কত পাচ্ছি? এভাবে লিখতে পারি সামেশন মানে হচ্ছে যোগফল, সামেশন fi xi ইকুয়াল টু আমরা কত পাচ্ছি?
তোমরা এখানে সামেশন অফ fi xi লিখতে পারো, অথবা সরাসরি ইচ্ছে করলে তোমরা মোড লিখতে পারো। মোড কত পাচ্ছি যোগ করে দেখো, 600 প্লাস 325 প্লাস 350 প্লাস 800 প্লাস 450 প্লাস 1000 প্লাস 550 ইকুয়াল টু পাচ্ছি 4075। মোট পাচ্ছি 4075। তাহলে এখন আমরা গড় কিভাবে নির্ণয় করব? খুব সহজে। সুতরাং নির্ণয় গড় ইকুয়াল টু 4075 ডিভাইডেড বাই 10 407.5। তাহলে শ্রমিকদের দৈনিক আয় গড়ে কত টাকা হবে? গড়ে হবে 407.5 টাকা। তোমরা ইচ্ছে করলে এই সবগুলো মজুরিকে যোগ করে 10 দিয়ে ভাগ করে দিলেও সহজেই গড় পেয়ে যাবে। অর্থাৎ আমরা সরাসরিও গড় নির্ণয় করে ফেলতে পারছি, অথবা সারণীর মাধ্যমেও গড় নির্ণয় করতে পারি। ক্লিয়ার? সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব গণসংখ্যা নিবেশন সারণী থেকে কিভাবে গাণিতিক গড় নির্ণয় করতে হয় সেই বিষয়টা নিয়ে। তোমাদেরকে যদি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া থাকে, তবে সেখান থেকে কিভাবে গাণিতিক গড় নির্ণয় করবে সেটাই আমরা আজকে তোমাদেরকে দেখাবো। তাহলে আসো, গাণিতিক গড় নির্ণয় করতে হলে আমাদের 4টা কলাম লাগবে। 1টা 2টা 3টা 4টা। প্রথম কলামে আমরা লিখেছি শ্রেণী ব্যক্তি, তোমরা ইচ্ছে করলে এখানে প্রাপ্ত নম্বরও লিখতে পারো। এরপরে আছে শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমানকে আমরা xi দিয়ে দেখালাম। এরপরে আছে গণসংখ্যা fi, এরপরে আছে গণসংখ্যা ইনটু শ্রেণী মধ্যমান, অর্থাৎ fi ইনটু xi। এবার আসো, এখানে প্রথম শ্রেণী হলো 21 থেকে 30। প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা হচ্ছে 30, নিম্নসীমা হচ্ছে 21। আমরা প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যমান কিভাবে নির্ণয় করব? শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হয় ঊর্ধ্বসীমা প্লাস নিম্নসীমা ডিভাইডেড বাই 2, অর্থাৎ 30 প্লাস 21 ডিভাইডেড বাই 2 করলে আমরা পেয়ে যাই শ্রেণী মধ্যমান 25.5। এরপরে 40 প্লাস 31 ডিভাইডেড বাই 2 আমরা পেয়ে যাই 35.5। এরপরে গুলো আমি লিখে দিচ্ছি 45.5, 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। এবার আসো গণসংখ্যা। গণসংখ্যা তো আমাদেরকে দেওয়াই আছে, আমি লিখে দিচ্ছি 5, 8। তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে আসছে 30, তারপরে 15, তারপরে 35, তারপরে 25, তারপরে হচ্ছে 5 এবং সর্বশেষ হচ্ছে 4। এবার আসো শ্রেণী মধ্যমান ইনটু গণসংখ্যা। আমি শ্রেণী মধ্যমান ইনটু গণসংখ্যা এই ব্যাপারটা আগে থেকেই করে রেখেছি, গুণফলটা আমি লিখে যাচ্ছি। প্রথমে 25.5 এর সাথে 5 গুণ করলে হয় 127.5। এরপরে 35.5 এর সাথে 8 গুণ করলে হয় 284। এরপরে আসে 591.5। এরপরে 832.5। এরপরে আসো 65.5 এর সাথে 35 গুণ করলে আমরা পাচ্ছি 2292.5। এরপরে আমরা পাচ্ছি 1887.5। এরপরে আমরা পাচ্ছি 427.5 এবং সর্বশেষ 95.5 এর সাথে 4 গুণ করলে আমরা পাচ্ছি 382। তাহলে
গণসংখ্যা ইনটু শ্রেণীর মধ্যমানও আমরা পেয়ে গেলাম। এখন এখানে দেখো আমরা আমাদের মোট গণসংখ্যা n হচ্ছে 110, অর্থাৎ এগুলো সবগুলো যোগ করলে আমরা পাই 110। এরপরে সামেশন অফ fi xi, সামেশন মানে হচ্ছে যোগফল, অর্থাৎ সবগুলো গণসংখ্যা ইনটু শ্রেণীর মধ্যমানের যোগফল নির্ণয় করলে আমরা পাই 68673। তাহলে আমাদের সামেশন অফ fi xi নির্ণয় করা শেষ। আমরা এখন গড় নির্ণয় করব। সুতরাং গাণিতিক গড়, তোমরা এই সারণীর নিচে লিখবে গাণিতিক গড়। আমার জায়গা নেই বিদায় আমি এখানে লিখছি সামেশন অফ fi xi ডিভাইডেড বাই 110 ডিভাইডেড বাই n ইকুয়াল টু 110 উপরে হচ্ছে 6873 আর ভাগ করলে আমরা পেয়ে যাই 62 পয়েন্ট। আমরা একটু ভাগ করে দেখছি 6873 ডিভাইডেড বাই 110 ইকুয়াল টু 62.48। সুতরাং নির্ণেয় গাণিতিক গড় 62.48। আমি আশা করি তোমরা গণসংখ্যা ডিভিশন সারণী থেকে কিভাবে গাণিতিক গড় নির্ণয় করতে হয় সে ব্যাপারটা বুঝতে পেরেছো। প্রত্যেকটা ক্ষেত্রে এই ধরনের গণসংখ্যা ডিভিশন সারণী দেওয়া থাকলে তোমরা এভাবে গাণিতিক গড় নির্ণয় করবে। ক্লিয়ার? এবার তোমাদেরকে ছোট্ট একটা ব্যাপার আমি বলার চেষ্টা করছি, সেটা হলো এখানে আই মানে হচ্ছে ইনিশিয়াল, অর্থাৎ প্রাথমিক। fi xi এই কথাটা আমি যদি i equal to 1 লিখি তাহলে আমার এখানে হবে f1 x1। f1 x1 মানে হচ্ছে প্রথম শ্রেণীর মধ্যমান ইনটু গণসংখ্যা। যদি i equal to 2 লিখি, তখন এখানে হবে f2 x2। এটার অর্থ হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মধ্যমান ইনটু গণসংখ্যা। যদি i equal to 3 লিখি তাহলে হবে তৃতীয় শ্রেণীর মধ্যমান ইনটু গণসংখ্যা, অর্থাৎ 45.5 ইনটু 13। ক্লিয়ার এই ব্যাপারটা? ওকে। এখন তোমরা আমাকে বলতে পারো স্যার এখানে x1 মানে হচ্ছে প্রথম শ্রেণীর মধ্যমান, i equal to 2 লিখলে x2 মানে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মধ্যমান। ঠিক একই ভাবে গণসংখ্যার ক্ষেত্রে সেম কথাগুলো প্রযোজ্য। বুঝতে পেরেছো? এবার আসো আমরা একই সারণী থেকে কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয় সে ব্যাপারটা একটু জানি। কিছুক্ষণ আগে আমরা এই সারণী থেকে কিভাবে গাণিতিক গড় নির্ণয় করতে হয় সেটা দেখেছিলাম। গাণিতিক গড় নির্ণয় করার জন্য আমরা 4টা কলাম তৈরি করেছিলাম। একটা ছিল শ্রেণী ব্যক্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা এবং সর্বশেষটা ছিল গণসংখ্যা ইনটু শ্রেণী মধ্যমান, অর্থাৎ fi xi। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমার fi xi এর অর্থাৎ গণসংখ্যা ইনটু শ্রেণী মধ্যমানের প্রয়োজন পড়বে না। আমার নতুন দুটো কলাম তৈরি করতে হবে, একটা হচ্ছে ধাপ বিচ্যুতি আর একটা হচ্ছে গণসংখ্যা ইনটু ধাপ বিচ্যুতি, অর্থাৎ fi ইনটু ui। ক্লিয়ার? এবার আসো আমি এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য শ্রেণী ব্যক্তি, শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যা আগে থেকে লিখে রেখেছি। এবার ধাপ বিচ্যুতি সম্পর্কে একটু বলবো। ধাপ বিচ্যুতির ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে খেয়াল করো এখানে কয়টা শ্রেণী, 1 2 3 4 5 6 7 8, 8টা শ্রেণী, অর্থাৎ জোড় সংখ্যক এখানে শ্রেণী আছে। যদি জোড় সংখ্যক শ্রেণী থাকে তবে তোমরা প্রথমে মাঝখানের দুটো শ্রেণীর গণসংখ্যাকে নোট করবে। মাঝখানে দুটো শ্রেণী হবে এটা আর এটা। দেখো উপরে 3টা শ্রেণী, নিচে 3টা শ্রেণী, মাঝখানের শ্রেণী হচ্ছে এই দুটো। এই দুটোতে যার গণসংখ্যা সবচেয়ে বেশি, আমি আবার বলছি, এই দুই শ্রেণীতে যার গণসংখ্যা সবচেয়ে বেশি তোমরা সেই জায়গাটায় 0 নিবে। ধাপ বিচ্যুতিতে সেই জায়গায় 0 নিবে। এখন আমায় কোয়েশ্চেন করতে পারো স্যার বিজোড় সংখ্যক শ্রেণী থাকলে তখন কি করব? বিজোড় সংখ্যক শ্রেণী থাকলে একদম মাঝ বরাবর শ্রেণীতে
পরবর্তীতে ধাপ বিচ্যুতি যেখানে থাকবে সেখানে 0 নেবে, একদম মাঝ বরাবর 0 নেবে। ক্লিয়ার? এবার আসো আমরা 0 নিলাম, তাহলে 0 এর উপরের দিকে হবে -1, সব সময় উপরের দিকে -1, -2, -3, -4। ক্লিয়ার? এবার নিচের দিকে যতটা শ্রেণী থাকবে নিচের দিকে হবে +1, 2, 3। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? এবার তোমরা একটা ব্যাপার এখান থেকে আমি uy লিখে রেখেছি xi - a ডিভাইডেড বাই h। h হচ্ছে আমার শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান এখানে 30 থেকে 21 পর্যন্ত শ্রেণী ব্যবধান কত একটু খেয়াল করো। 21 থেকে শুরু করবে, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, অর্থাৎ 10। শ্রেণী ব্যবধান কত? 10। তাহলে আমরা 10 পেয়ে গেলাম h এর মান। এবার xi হচ্ছে আমার এখানে, এগুলো হচ্ছে আমার xi। ক্লিয়ার? এবার a হচ্ছে আমার আনুমানিক গড়। a কি? আনুমানিক গড়। আমরা আনুমানিক গড় কোনটা ধরবো? যেখানে আমরা ধাপ বিচ্যুতি 0 নিয়েছিলাম বা 0 নিয়েছিলাম, সেখানে যে শ্রেণীর মধ্যমান থাকবে, সেখানে যে শ্রেণীর মধ্যমান থাকবে কত নাম্বারটা? 1, 2, 3, 4, 5 নাম্বার, সেটা হচ্ছে আমার আনুমানিক গড়। 0 যেখানে নিয়েছিলাম ধাপ বিচ্যুতি, সেখানে যে সেই শ্রেণীতে যে শ্রেণী মধ্যমান থাকবে সেটা হবে আমার আনুমানিক গড়। এখন তোমরা একটু খেয়াল করো, আমরা এই জায়গা থেকে খুব সহজে প্রত্যেকটা শ্রেণীর মানগুলো বের করে ফেলতে পারি। কিভাবে দেখো তো? ধাপ বিচ্যুতি দেখো, প্রথমে u1 এরটা যদি আমি বের করতে চাই, x1 এখানে হবে x1 মানে হচ্ছে প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যমান কত? 25.5 মাইনাস a কত আমার? a হচ্ছে 65.5 ডিভাইডেড বাই আমার ব্যবধান হচ্ছে 10 ইকুয়াল টু, একটু ভাগ করে দেখো তো, 25.5 মাইনাস 65.5 ইকুয়াল টু ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 4, -4। এই যে -4 চলে আসলো। তুমি যদি u2 বের করতে চাও, ঠিক একই ভাবে u2 এর ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর শ্রেণী মধ্যমান 35.5 হবে, এখানে a হবে কত? 65.5 আর নিচে ডিভাইডেড বাই 10। এভাবে দিলে দেখবা -3, -2, -1, 0 এগুলো সবগুলো চলে আসবে। যা অঙ্ক করার জন্য আমার এই ব্যাপারটা নিয়ে চিন্তা না করলেও এখন চলবে। আমরা কি করলাম? 0 নিলাম, 0 নেওয়ার পরে উপরের দিকে মাইনাস, নিচের দিকে প্লাস। এবার আসো কি করব দেখো। এবার আমার fi ui আমরা গুণ করছি, 4 5 20 -20, 3 8 24 -24, 26 -15, এখানে হচ্ছে 0, এখানে 25, এখানে 10, এখানে 3 4 12। তাহলে সামেশন অফ fi ui ইকুয়াল টু আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি -38। ক্লিয়ার? এবার তাহলে আমরা গড়টা নির্ণয় করে ফেলি। নির্ণয় গড় ইকুয়াল টু a এর মান কত বলতো? আনুমানিক গড় 65.5 প্লাস উপরে -38 ডিভাইডেড বাই 110 ইনটু 10, এর মান হচ্ছে 10। এবার আমরা এখানে লিখতে পারি 65.5 প্লাস মাইনাস মাইনাস, এখানে আমরা গুণ করলে আমরা পাই মাইনাস, এখানে কাটলে থাকে 11, 38/11 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? সরাসরি যদি ক্যালকুলেশন করি 62.05 পেয়ে যাই। ক্যালকুলেশন করলে 62.05 পেয়ে যাই। আমি আগে থেকে ক্যালকুলেশন করে রেখেছিলাম যাতে দ্রুত আমি তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিতে পারি। আর অনলাইনে যেহেতু ক্লাস নিচ্ছি সেহেতু ক্লাসটা যাতে একটু দ্রুত নিতে পারি, কারণ আমি জানি
তোমরা এই ব্যাপারগুলো মোবাইলের সামনে দেখতে দেখতে অনেক সময় বোর ফিল করো বা অনেক সময় দেখতে ইচ্ছে করে না। এই কারণে আমি দ্রুত যাতে ক্যালকুলেশন করতে পারি সে কারণে আগে থেকেই আমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করে রেখেছিলাম। আমি আশা করি তোমরা এই ব্যাপারটুকু বুঝতে পেরেছো কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায় এই জায়গাটায় কোন জায়গায় জিরো নিবে। আমি তোমাদেরকে আবার একটু বলে দিচ্ছি, যদি শ্রেণী সংখ্যা জোড় হয়, জোড় সংখ্যক শ্রেণী থাকে, তাহলে একদম মাঝ বরাবর তোমরা দুটো শ্রেণী নির্ধারণ করবে, সেখানে যার গণসংখ্যা সবচেয়ে বেশি সেই জায়গাটায় তোমরা জিরো নেবে। আর বেজোড় সংখ্যক শ্রেণী থাকলে একদম মাঝ বরাবর জায়গায় শূন্য নেবে। কোথায়? ধাপ বিচ্যুতিতে। তারপরে উপরের দিকে মাইনাস আর নিচের দিকে প্লাস। আশা করি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমাদেরকে জানাবে। চেষ্টা করব তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে তোমাদেরকে সহযোগিতা করার জন্য। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো।